আমার এই রহস্যবাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ আর বেল বাটন প্রেস কর, তাতে নোটিফিকেশন পাবি। লাইক কর, শেয়ার কর, কমেন্টস করতে ভুলবি না যেন। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি আর কিশোরী যথারীতি তারানাথের মটলেনের বাড়িতে বসে সদ্য ধোঁয়া ওঠা ফুলুরিতে কামড় বসাচ্ছি। তারানাথও ফুলুরি শেষ করে বেগুনিতে একটা কামড় দিয়ে বলল, আমি জানতাম তোমরা আজ আসবে। এই সমস্ত বৃষ্টির দিনে গল্প শোনার নেশা একবার যাদের হয়েছে তাদের পক্ষে এইসব দিনে বাড়িতে বসে থাকা প্রায় অসম্ভব। গল্প বলেন কি? আপনার তো সব সত্যি ঘটনা। কিশোরী ফুট কাটল। তারানাথ তান্ত্রিকের বানিয়ে বানিয়ে গল্প বলার প্রয়োজনও নেই। আমি এতদিন যা যা তোমাদের শুনিয়ে এসেছি সবই সত্য ঘটনা, এক বর্ণ মিথ্যা নাই তাতে। একটু রেগে গিয়েই বলল তারানাথ। তারানাথের রাগ কমাতেই আমি বললাম, তা কেন? বিশ্বাসই যদি না করি তাহলে প্রত্যেকবার আসি কেন? কিশোরীর কথা ছাড়ুন, ও ওরকম বলেই থাকে। আমার কথা শুনে তারানাথ হাসল, তারপর বলল, তোমরা বিশ্বাস করলে কি করলে না তাতে আমার বয়েই গেল। যেসব ঘটনা আমি আমার নিজের চোখে প্রত্যক্ষ করেছি তার সত্যাসত্য কি তোমাদের বিশ্বাসের উপর নির্ভর করবে? তবে তোমরা আসলে আমার ভালো লাগে। আমার বয়স হয়েছে, চোখের জ্যোতিও কমে এসেছে। এককালে এই চোখ দিয়ে দেখে মানুষের জন্ম মৃত্যু সব বলে দিয়েছি, আর আজ সময়ের করাল গ্রাস মানুষ থেকে সমস্ত কিছুই কেড়ে নেয় এক এক করে। এই দেখো না, 3 দিন ধরে কোনো খদ্দের আসেনি। এখন ভাবি, বুঝলে, যৌবনের শুরুতে যদি তখন এই জ্যোতিষচর্চা কুণ্ডলী বিচার নিয়ে না পড়ে প্রকৃত সাধনা করতাম তাহলে জীবনটা আজ কত অন্যরকমই না হতো। তারানাথের জীবনের বহু ঘটনাই আমরা তারানাথের মুখ থেকে এর আগে শুনেছি। তার ছোটবেলায় জরাসুরের কবলে পড়া, যৌবনে ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়া, তারপর মহাডামতন্ত্রে সিদ্ধ মাতুপাগ্রির সঙ্গে সাক্ষাৎ, শেষমেশ অসমাপ্ত সব সাধনা এবং যোগিনী মধুসুন্দরী দেবীর থেকে কিছু বিশেষ ক্ষমতার প্রাপ্তি। এই সমস্ত রোমাঞ্চকর ঘটনাই তারানাথের নিজের মুখ থেকে আমাদের শোনা। আজকের খাওয়া দাওয়া পর্ব শেষ হওয়ার পরই একটা পাসিং শো তারানাথের প্রিয় সিগারেট এর প্যাকেট তারানাথের দিকে এগিয়ে দিয়ে বললাম, আজ তাহলে কিছু শোনান। এমন একটা বিশুদ্ধ গল্পের পরিবেশ নষ্ট হতে দেওয়া যায় না তো। তারানাথ একটা সিগারেটে মোচ করে টান দিতে দিতে বলল, কত ঘটনার কথাই তো তোমাদের বলেছি, আজ কি নিয়ে শুনতে চাও বলো? কিশোরী জিজ্ঞেস করল। আপনাদের এই তন্ত্রমন্ত্রের ডাকিনী যোগিনীদের ব্যাপারে তো অনেকের কাছ থেকে অনেক কিছু শুনি। যোগিনীদের ব্যাপারে তো আপনার কাছ থেকে অনেক শুনেছি, জেনেছি। আজ বরং ডাকিনীদের নিয়ে কিছু বলুন। আপনি কখনো নিজের চোখে সেরকম কিছু দেখেছেন কি? সিগারেটে শেষ টানটা দিতে দিতে চোখ বন্ধ করে তারানাথ বলল, ডাকিনী কেন দেখব না, নিশ্চয়ই দেখেছি। আমার জীবনের
প্রথম সব সাধনার সময়ই তো তাদের দেখেছিলাম। তারা একই সঙ্গে ভয়ঙ্কর আবার ছলনাময়ী। পথ না জানলে তাদের হাত থেকে নিস্তারের উপায় নেই। তবে ডাকিনী বললেই আমার প্রথম মনে পড়ে বজ্র ডাকিনীর কথা। আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলির মধ্যে একটা হলো সেই বজ্র ডাকিনীর সাক্ষাৎ পাওয়া। ও সেই ঘটনা জীবনে ভোলার নয়। বজ্র ডাকিনী, সেটা কি বস্তু? আচ্ছা, সেই ঘটনাই বলুন তাহলে। তারানাথ শেষ হয়ে যাওয়া সিগারেটটা পাশে থাকা নারকেলের মালায় গুজে রেখে চোখ বন্ধ করে এক মনে কি একটা যেন ভাবতে থাকলো। আমরা জানি তারানাথ আসলে এখন পুরো গল্পটা মনে মনে গুছিয়ে নিচ্ছে। একটুক্ষণ পরেই চোখ খুলে সে বলল, শোনো তাহলে। এ ঘটনা যখনকার, তখন আমার সদ্য মেয়ে হয়েছে। স্ত্রীকে নিয়ে আমার গ্রামের পৈতৃক বাড়িতেই আছি। আমার নাম ডাকও তখন খুব একটা কম না। আশেপাশের গাঁয়ের থেকে রোজই কেউ না কেউ মাদুলি করাতে আসে, কেউ কুণ্ডুলি বিচার করে নিয়ে যায়, অনেকে আবার হাত দেখাতেও আসে। তো একদিন দাওয়ায় বসে আছি, হঠাৎ এক বৃদ্ধ এলেন। মাঝারি উচ্চতা, মাথায় অল্প টাক, চোখে চশমা, পোশাকে আশাকে একটা আর্থিক সচ্ছলতার ছাপ। বৃদ্ধ প্রথমেই আমাকে দেখে গড় হয়ে প্রণাম করলেন। আমি সেই দেখে কোনো রকমে ইতস্তত হয়ে বলা, করছেন কি? আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট, এভাবে আমায় লজ্জা দেবেন না। বৃদ্ধ আমার কথা শুনে জোড়হাত করে বলল, কথা বলবেন না ঠাকুর মশাই, আমরা হলাম কায়স্থের জাত, সত্য জাত ও বামুনের ছেলেকেও গড় হয়ে প্রণাম করা আমাদের সাজে, শাস্ত্রে তো তাই নিদান। আমি গম্ভীরভাবে বললাম, শাস্ত্রের নিদান যাই হোক না কেন, মনুষ্যত্বের নিদানটাই সবচাইতে উপরে। আর মনুষ্যত্বের নিদান বলে আমার বাবার বয়সী হয়ে আপনার এইভাবে আমাকে প্রণাম করাটা আর যাই হোক আমার কাছে সম্মানের নয়। আর এরকমটি করবেন না কখনো। আপনি আপনার গ্রামের যে বিপদের ব্যাপারে বলতে এসেছেন সেইটাই বলুন না হয়। বৃদ্ধটি অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তারপর বলল, না, লোকে তাহলে আপনার ব্যাপারে মিছে কথা বলে না। ভগবান তাহলে ঠিক লোকের কাছে আমাকে পাঠিয়েছেন। ঠিক লোক না ভুল লোক তা পরে বিচার করা যাবে। এখন আপনার মুখ থেকে সমস্ত ঘটনাটা বিস্তারিত শুনতে চাই। আগে আমার নাম শ্রীপতিচরণ তালুকদার। নলহাটি গায়ে এই অধমের বসত বাড়ি। পৈতৃক সূত্রে আমার চালের আড়ত আমি আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম। আমার 2 ছেলে এখন আমার তত্ত্বাবধানে সেই ব্যবসা দেখভাল করছে। বড় ছেলেটির বিয়ে হয়ে গেছে, একটি পুত্র সন্তান আছে। ছোট ছেলেটি এখনো অকৃতদার। তারপর? আগে ঠাকুরমশাই, যে কারণে আপনার কাছে আসা সেই কথাটাই এইবার বলি। আমাদের নলহাটি গায়ে দিন 15 হলো একটা ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই আতঙ্কের শুরু হয় এই দিন 15 আগে। আমাদের গায়ের এক জেলে বিশ্বম্ভর মাইতির মৃত্যুর মধ্য দিয়ে। বিশ্বম্বর মারা যায় মাথায় বাজ পড়ে। অথচ কি অদ্ভুত, যেদিন ও মারা যায় সেদিন এক ফোঁটা বৃষ্টি পড়া তো দূর, একটুকু ঝোড়ো হাওয়া পর্যন্ত বয়নি। আমরা প্রথমে এটাকে নিতান্তই দুর্ঘটনা ভেবেছিলাম, তেমন গড় করিনি। কিন্তু এর দিন 7 মধ্যেই যখন আরও 4 জন গ্রামবাসী একের পর এক
ওরকম অকস্মাৎ বজ্রপাতে মরল, তখন আমাদের টনক নড়ল। আপনি বলুন ঠাকুরমশাই, এ কি কোনো সাধারণ কাণ্ড? মেঘ নেই, বৃষ্টি নেই, ঝড় নেই, হঠাৎ হঠাৎ বাজ পড়ে মানুষ মারা যাচ্ছে। প্রথমটা আমরা একজন বামুনকে দিয়ে একটা শান্তি সস্তায়ন মতো করালাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না ঠাকুরমশাই। তার পরের দিনই আরও একজন মরল ওই একইভাবে। তারপর পাশের গাঁ থেকে রোজা ডাকালাম, মন্ত্র পড়ালাম, কত লোক কত চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু লাভ হলো না। এই 2 সপ্তাহে সব মিলিয়ে তা 11 জন মানুষ অকাল বজ্রাঘাতে মারা গেছে। গ্রামবাসীদের মধ্যে অনেকেই ব্যাপারটা প্রথমে মানতে চাইছিল না, কিন্তু এখন সকলেই বিশ্বাস করছে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়, এর মধ্যে অস্বাভাবিক কিছু একটা আছে, নইলে এমন অদ্ভুত ধারাকাণ্ড ঘটবে কেন? গায়ের মানুষগুলো আতঙ্কে একেবারে গুটিয়ে আছে ঠাকুরমশাই। বিকেলের পর প্রাণ হাতে করে রাস্তায় বের হচ্ছে, আর কি বা করবে বলুন? ওরা গরিব মানুষ, প্রাণের ভয়ে বাড়িতে বসে থাকলে তো আর ওদের চলবে না, তাই আপনাকে নিতে এসেছি। আমার স্থির বিশ্বাস এই ঘটনার যদি কেউ বিহিত করতে পারে তো একমাত্র আপনি। ঠাকুরমশাই, আপনি যাবেন তো আমার সঙ্গে নলহাটিতে? যাব। আপনার মুখে যা শুনলাম তাতে বোধ করছি আজকে রওনা দেওয়াটাই মঙ্গল হবে। আর বেশি দেরি করা মনে হয় ঠিক হবে না। আমার কথা শুনে শ্রীপতিবাবুর মুখে হাসি ফুটে উঠল। তিনি জোড় হাত করে একবার প্রণাম করে বললেন, চলুন তাহলে এই বেলায় বেরিয়ে পড়া যাক। এখন বেরোলে বিকেলের আগে ঠিক আমরা গায়ে পৌঁছে যাব। সেদিন মুখে দুটো অন্ন দিয়ে আমি শ্রীপতিবাবুদের সঙ্গে বেরিয়ে পড়লাম। শ্রীপতিবাবুর সঙ্গে তার জ্যেষ্ঠ পুত্র ভূপতিচরণও এসেছিল। আমাদের কথোপকথনের পুরো সময়টাই সে বাইরে দাঁড়িয়েছিল। ভূপতিচরণ ভারী অমায়িক লোক ছিল, গৌরবর্ণ, সুন্দর মুখশ্রী, মুখে সবসময় একটা হাসি লেগেই আছে। আমার সঙ্গে তার বেশ ভাব জমে গেল। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে নলহাটি পৌঁছতে সময় লাগলো পাক্কা 3.5 ঘন্টা। স্টেশন ছেড়ে গাঁয়ে পা রাখতেই আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। চারিদিকে কেমন একটা দম বন্ধ ভাব, গাছে গাছে পাখিরাও ডাকছে না যেন। বুকের মধ্যে একটা চাপা অস্বস্তি দানা পাকিয়ে উঠতে লাগলো। বুঝতে পারলাম এ গাঁয়ে কোথাও কিছু একটা হয়েছে, ভয়ঙ্কর কিছু। তোমরা তো জানোই মধুসুন্দরী দেবীর থেকে এরকম কিছু ক্ষমতা আমি পেয়েছিলাম। এর আগেও যতবারই এমন অনুভূতি হয়েছে ততবারই কোনো না কোনো কালান্তক বিপদের সম্মুখীন হয়েছি। তবে শ্রীপতিবাবুদের এ ব্যাপারে কিছু বললাম না, চুপচাপ চললাম তাদের বাড়ির উদ্দেশ্যে। মনের ভিতর কিন্তু কে যেন ক্রমাগত বলে চলল, ঠিক নেই, ঠিক নেই, কিছু একটা ঠিক নেই। সেই দিন রাত্রির মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ট্রেনের যাত্রার দরুন শরীরের ধকল গিয়েছিল, ফলে শুতেই চোখে ঘুম চলে এলো। পরের দিন সকালবেলায় শ্রীপতিবাবুদের বাড়ির দাওয়ায় আলোচনার আসর বসল। সারা গাঁ থেকে বহু লোক এসেছে আমার সঙ্গে দেখা করতে। তারা সবাই এই খবর পেয়ে এসেছে যে শ্রীপতিবাবু নাকি এমন একজনকে নিয়ে এসেছেন যিনি নলহাটির এই ভয়ঙ্কর হত্যালীলার সমাপ্তি ঘটাতে পারবেন।
তাদের সকলের মুখেই আশার আলো। বন্যায় ভেসে যাওয়ার আগে সামান্য খড়কুটো ধরে মানুষের বাঁচতে চাওয়ার যে আশা, সেই আশার। আমি মুড়ি আর গুড় খেতে খেতে তাদের সবার কথাই শুনলাম। প্রত্যেকের প্রায় একই কথা। শ্রীপতিবাবুর কথার থেকে বিশেষ আলাদা কিছু তাদের মুখে আর শুনলাম না। শুধু এইটা জানা গেল যে সবকটা মৃত্যুই ঘটেছে রাতের দিকে, আর কোনো মৃত্যুরই কোনো প্রত্যক্ষদর্শী নেই। তবে অনেকেই শেষ কয়েকদিন বাজ পড়ার আওয়াজ পেয়ে সেই দিকে ছুটতেই অকুস্থল থেকে একটা আগুনের হলকার মতো ছুটে যেতে দেখেছে। ব্যাস এতটুকুই। আমি তাদের সকলের কথা শুনে তাদেরকে সাধ্যমতো আশ্বাস দিলাম যে আমার যতটুকু ক্ষমতা তার সবটা দিয়ে চেষ্টা করব এই বিপদ ঠেকাবার। বাকিটা জগদীশ্বরের হাতে। আলোচনার শেষে সবাই একে একে বেরিয়ে যাওয়ার পর লক্ষ্য করলাম একটি মেয়ে উঠোনের এক কোণে দাঁড়িয়ে আছে। শ্যামবর্ণা দীর্ঘকায় মেয়েটি কি একটা যেন বলবার জন্য উসখুস করছে। আমি তাকে হাত দেখিয়ে কাছে ডাকলাম। কিছু বলবে মা? মেয়েটি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ইতস্তত করে বলল, ঠাকুরমশাই, আমার নাম রাধারানী। আমি এই গ্রামেই থাকি। আপনি শুনেছি হাত দেখেন। গ্রামের এই অবস্থায় আপনাকে হাত দেখানো ঠিক হবে না আমি জানি, কিন্তু তবুও আপনার কাছে কিছু জিনিস জানবার ছিল। আমি মৃদু হেসে বললাম, তুমি যা জানতে চাও তা বলার জন্য হাত দেখার কোনো প্রয়োজন নেই গো মা। তোমার স্বামী বেঁচে আছেন, তার কিচ্ছু হয়নি। আমার কথায় মেয়েটি প্রায় ভূত দেখার মতো চমকে উঠল। তারপর কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে বলল, ঠাকুরমশাই, ও ঘর ছেড়েছে প্রায় বছর 5 হয়ে গেল। ও কি আর কখনোই ঘরে ফিরবে না? আমি যে রোজ ওর পথ চেয়ে বসে থাকি। না মা, তোমার স্বামী আর ঘরে ফেরার সম্ভাবনা নেই। তিনি যে পথ বেছে নিয়েছেন তাতে একবার পা বাড়ালে আর ঘরে ফেরা যায় না। তুমি বরং তার ফেরার আশা আর করো না, বরং হাতের কাজ কিছু জানলে তা করো। আমার মন বলছে সেই পথে তোমার আর্থিক সমস্যা মিটবে। আমার কথায় মেয়েটির চোখ ছলছল করে উঠল। সে একবার আমায় প্রণাম করে বলল, আপনি যা বললেন তাই করব, কিন্তু ও যেখানেই থাকুক দীর্ঘজীবন লাভ করুক, এই আশীর্বাদই করুন। মিথ্যে আশ্বাস তো আমি কাউকে দিই না মা, তোমাকেও দেব না। সত্যি কথাটাই বলি, আসছে অমাবস্যায় তোমার বৈধব্য যোগ আছে মা। তুমি সাবধানে থেকো। ওই দিন ঘরের বাইরে বেরিও না। সারাদিন নির্জলা উপোস করে রাতে কিছু খেও। এখন এসো। মেয়েটি আমার এই কথা শুনে পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তার চোখের পাতা পড়ল না, ঠোঁট নড়ল না। এমনভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পর মেয়েটির একসময় মাথা নিচু করে আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমিও একটা দীর্ঘশ্বাস ফেললাম। মেয়েটির কপালে আরেকটি জিনিস যা সেদিন দেখেছিলাম আমি, তা কিন্তু তখনই তাকে আমি বলিনি। কি দেখেছিলেন? কিশোরী প্রশ্ন করল। অতি হন্তারক যোগ। সেটা কি? ওই মেয়ে নিজেই তার স্বামীর মৃত্যুর কারণ হবে এ ওর কপালে স্পষ্ট লেখা ছিল। তারানাথের কথা শুনে কিশোরী আর আমি দুজনেই পরস্পরের মুখের দিকে একবার তাকালাম। তারপর দুজনে মিলেই একসঙ্গে বললাম, তারপর কি হলো? তারানাথ মৃদু হেসে উত্তর দিল, বলছি শোনো। এরপর দেখতে দেখতে 7 দিন কেটে গেল। মাঝে আমি একদিন মহাবন্ধন যজ্ঞ করলাম।
মহাবন্ধন যজ্ঞ নিয়ে আরেকখানা ভালো ঘটনা আছে, সেটা আর একদিন বলবো না হয়। আপাতত এটুকু জেনে রাখো, কোনো বড় এলাকায় অশুভ শক্তি প্রবেশ বন্ধ করার জন্য একজন যজ্ঞ করা হয়। যাই হোক, সেই যজ্ঞের ছাই নিয়ে আমি সারা গায়ের চারিদিকে পরিখা বরাবর দণ্ডি মতো কেটে দিলাম। এরপর থেকে দিন চারেক পর্যন্ত আর কিছু ঘটল না। শ্রীপতিবাবু সহ গ্রামের অনেকেই ধরে নিলেন যজ্ঞে কাজ হয়েছে, আর কোনো দুর্ঘটনায় ঘটবে না এই নলহাটিতে। কিন্তু আমি নিজে তো ভালো করেই বুঝতে পারছিলাম যে যজ্ঞেতে যে কাজটা হয়েছে তা সাময়িক। নলহাটির আকাশে যে ভয়ঙ্কর বিভীষিকা দানা বেঁধেছে তার প্রতিকার এত সহজে করা যাবে না। আপনি তাহলে তখনও বুঝে উঠতে পারেননি যে ওই মৃত্যুগুলো একের পর এক কেন ঘটেছিল? কিশোরী প্রশ্ন করল। তখনও কিছু বুঝে উঠতে পারিনি, আর সেটাই তো আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সমস্ত লক্ষণ, সমস্ত ঘটনা পরপর সাজিয়েও ওই ঘটনার কোনো ব্যাখ্যা বা উৎস আমি খুঁজে পাচ্ছিলাম না। আর সেই কারণেই আমার ভেতরকার অস্থিরতা আরও বাড়ছিল। কিন্তু আমাকে আর বেশি অপেক্ষা করতে হলো না। পঞ্চম দিনের দিন রাত্রিবেলাতে এমন এক ঘটনা ঘটল যাতে সবটা আমার কাছে জলের মতো স্পষ্ট হয়ে গেল। কি ঘটল? বলছি শোনো। তারানাথ ফের বলতে শুরু করলো। সেদিন সকাল থেকেই একটা চরম অস্বস্তি মনের মধ্যে টের পাচ্ছিলাম। আগেও বলেছি, কিছু ভয়ঙ্কর ঘটবার আগে আমি তার পূর্বাভাস পাই। তাছাড়াও সেদিন সকাল থেকে খেয়াল করলাম একটা কাক শ্রীপতিবাবুদের দক্ষিণ পূর্ব দিকের একটা আম গাছে বসে ক্রমাগত ডেকেই চলেছে। ওই দেখো। কিশোরী আমার কথা শুনে হাসছে। আমি জানি এসব তোমাদের কাছে হাসির কথার মতোই শোনাবে, কিন্তু একবার যে মানুষের সুলক্ষণ কুলক্ষণ চেনায় হাতে খড়ি হয়েছে তার কাছে এসব লক্ষণ কিন্তু মোটেই হাসি মস্করা জিনিস নয়। যাই হোক, মোট কথা সেই দিন কিছু একটা ঘটবে তা বুঝতে পারছিলাম। গ্রামের সবাইকে বলে দিলাম সেই দিনটা অন্তত তারা যেন রাত্রিবেলা বাড়ির বাইরে না বেরোয়। মহাবন্ধন যজ্ঞের অবশিষ্ট ছাই অল্প অল্প দিয়ে দিলাম প্রত্যেককে নিজের বাড়ির চারপাশে ছড়িয়ে দেওয়ার জন্য। এরপর শ্রীপতিবাবুদের বাড়ি গৃহবন্ধন করে আমি ঘুমাতে গেলাম। ঘুমানোর আগে সেদিন হঠাৎ করেই কেন জানি না মনে হলো দেহবন্ধনটা করে নেওয়া প্রয়োজন। কে জানে কখন কোন বিপদের সম্মুখীন হতে হয়। অতঃপর দেহবন্ধন করে তারপরে ঘুমালাম। সেই ঘটনার এত বছর পর আজ মনে হয় ভাগ্যিস সেই রাত্রিরে ঘুমোবার আগে দেহবন্ধনটা করেছিলাম, নইলে যে কি হতো। যাই হোক, সেই দিন রাত্রে প্রায় ঘুম হলো না বললেই চলে। বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করতে লাগলাম। মনের মধ্যে সেই দমবন্ধ ব্যাপারটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এক সময় এরকম এপাশ ওপাশ করতে করতে হঠাৎ কিভাবে চোখ লেগে গেল বুঝিনি। মাঝরাতে ঘুম ভেঙে গেল কিছু মানুষের কথাবার্তার আওয়াজে। এত রাতে কারা কথাবার্তা বলছে? বিছানা ছেড়ে উঠোনে আসতেই দেখি সেখানে শ্রীপতিবাবু, তার স্ত্রী ও পুত্রবধূ দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে শ্রীপতিবাবু? এত রাতে আপনারা সবাই এখানে? শ্রীপতিবাবুর পুত্রবধূ মানে ভূপতিচরণের স্ত্রী উত্তর দিল, আর বলবেন না ঠাকুর মশাই, পাশের গা থেকে খবর এসেছে আমার বাবা মশাইয়ের খুব অসুখ। হঠাৎ করেই নাকি আজ সন্ধ্যাবেলা থেকে বুকের ভেতর ব্যথা অনুভব করছিলেন। রাতে হঠাৎ বাড়াবাড়ি হয়। শেষবারের মতো মেয়ে জামাইকে দেখতে চাইছিলেন। এখন এত রাতে আমি কি করে যাই বলুন তো?
কিন্তু উনি খবর পাওয়া মাত্র যে খবর দিতে এসেছিল তার সঙ্গে বেরিয়ে গেলেন, এই তো একটু আগেই। আমার মনে কেমন একটা খটকা লাগলো। জিজ্ঞেস করলাম, তোমার বাবা মশাইয়ের খবরটা যে দিতে এসেছিল সে বাড়ির মধ্যে ঢুকেছিল? কই না তো ঠাকুরমশাই, যে ছেলেটা এসেছিল তার নাম মাধব, আমাদের পাশের বাড়িতেই থাকে। ও বলল ও নাকি বড্ড তাড়া নিয়ে এসেছে, আমাদের খবরটা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাবে। সেই জন্যই তো বাড়ির মধ্যে ঢুকলো না। যতক্ষণ উনি তৈরি হচ্ছিলেন ততক্ষণ বাইরে দাঁড়িয়েই কথাবার্তা বলছিলেন। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আর একটাও কথা না বলে সেই মুহূর্তেই আমি শ্রীপতিবাবুর বাড়ি থেকে বেরিয়ে গেলাম। মনের মধ্যে সেই দমবন্ধ ব্যাপারটা ততক্ষণে চরম সীমায় পৌঁছেছে। আমি বুঝতে পারছি যেটা আটকাতে চেয়েছিলাম সেটা হয়তো আর আটকাতে পারলাম না। এরপর প্রায় মিনিট 20 গ্রামের রাস্তায় রাস্তায় পাগলের মতো খোঁজার পর গ্রামের একেবারে প্রান্তের দিকে বিরাট মাঠটায় আমি প্রথম ভূপতিকে দেখতে পেলাম। তার সামনে পিছনে কেউ নেই, সে যেন একটা ঘোরের মধ্য দিয়ে হেঁটে চলেছে। তাকে 2-3 বার পেছন থেকে ডেকে বুঝলাম সে আর তার নিজের মধ্যে নেই, কোনো কিছুর ঘোর তাকে গ্রাস করেছে। প্রায় পাগলের মতো ছুটতে 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 গিয়ে আমি তাকে পেছন থেকে জাপটে ধরে ফেললাম। তারপর আমার ডান হাতটা তার মাথার চেপে ধরে মনে মনে বলতে লাগলাম গুরুর দেওয়া বীজ মন্ত্র। 3 বার বীজ মন্ত্র জপ করার পর দেখলাম ভূপতির জ্ঞান ফিরে এসেছে। সে অবাক হয়ে বলল, ঠাকুরমশাই, আপনি এখানে? আমি বা মাঠের মধ্যে কেন? আমার তো পাশের গায়ে শ্বশুরালয়ে যাওয়ার কথা। সেসব পরে হবে ভূপতি, কোথাও তোমার যাওয়ার আপাতত প্রয়োজন নেই, এক্ষুনি বাড়ি চলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে অনুভব করলাম ভূপতিচরণ আমার পিছনে কিছু একটা দেখে আতঙ্কে ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে। আমি অবাক হয়ে পিছনে তাকাতে যা দেখলাম তা দেখলে যে কোনো মানুষের বুকের ভেতরটায় আতঙ্কে ঠান্ডা হয়ে যেত। আমি দেখলাম আমার থেকে প্রায় 10 হাত দূরে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। তার শরীরে দাও দাও করে জ্বলছে আগুন, চোখের মণিতেও আগুনের লেলিহান শিখা। ইতিমধ্যে বুঝতে পারলাম হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে, মাথার উপর মেঘে মেঘে বিদ্যুৎ খেলে যাচ্ছে। এরপর ঠিক কি ঘটতে চলেছে তা বোঝার আগেই সে জ্বলন্ত অগ্নিকন্যা আমার দিকে অঙ্গুলি নির্দেশ করলো। আর ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একটা বিদ্যুৎ স্প্রিং প্রায় আলোর বেগে আমার দিকে নেমে আসতে দেখলাম। এরপর তারানাথ হঠাৎ চুপ করে গেল। মিনিট 5 এভাবে চুপ করে থাকার পর কিশোরী অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, তারপর কি হলো? সেই প্রচণ্ড বিদ্যুতের শিখা আকাশ ভেদ করে আমার দিকে সোজা নেমে আসতে থাকলো। তারপর ঠিক আমার মাথার 5 হাত উপরে দূরে হঠাৎ অদৃশ্য কিছুতে একটা ধাক্কা খেয়ে যেন ছিটকে গেল। আর তারপর আমারই চোখের সামনে সেই বিদ্যুৎ শিখা সোজা গিয়ে প্রবেশ করলো ভূপতির শরীরে। তার সারা শরীরে দাও দাও করে জ্বলতে উঠল আগুন। সঙ্গে সঙ্গে একটা প্রচন্ড বজ্রপাতের শব্দে কানে প্রায় তালা লেগে গেল। আমি দেখলাম আমার চোখের সামনে ভূপতি অসহ্য যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করতে করতে তার জ্বলন্ত শরীর নিয়ে মাঠের মধ্যে দৌড়াচ্ছে। আর অন্যদিকে ঠিক তখনই সেই বিভৎস নারী মূর্তির হাড়হীন করা হাসিতে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সেই রাত্রির সমস্ত নীরবতা। ঠিক সেই দিন, সেই মুহূর্তে ওই মাঠের মধ্যেখানে দাঁড়িয়ে আমার কি হলো জানি না, প্রায় সিনেমার মতো দৃশ্যের মতো ভেসে উঠল বহুদিন আগে পড়া একটা পুরনো পুঁথির পাতা। পুঁথিটির নাম হংস পারমেশ্বর।
আর সেই পুঁথির পাতার উপরে মার্জিত হস্তাক্ষরে দেবনাগরী হরফে লেখা একটি শব্দ স্পষ্ট পড়তে পারলাম, বজ্র ডাকিনী সাধনাম। এদিনের পর থেকে আমার শুরু হলো এই বজ্র ডাকিনীকে নিধন করার যজ্ঞ। সে গল্প বলবো দ্বিতীয় পর্বে।